প্রিয় দর্শক, আমাদের মাঝে আছেন শাফায়েত আজিজ রাজু। কথা বলছি তার সঙ্গে। জনাব শাফায়েত আজিজ রাজু, আমরা জানি আপনি রাজনৈতিক পরিবারের সন্তান, আপনার পিতাও রাজনৈতিক ছিলেন, দীর্ঘ কেরিয়ার, আপনিও নানান পদে বিএনপির নানান পদে দায়িত্ব পালন করেছেন। আপনার দল ভোট করছে না, কিন্তু আপনি ভোটে আছেন। আসলে ঠিক কি প্রয়োজনে ভোটে আছেন, যদি একটু ক্লিয়ার করেন। দেখুন, আমি জন্ম থেকেই রাজনীতি পরিবারের সংস্পর্শে এসেছি। আমার পিতা মরহুম মাহমুদুল করিম চৌধুরী, উনি প্রাথমিকভাবে উনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। এরপরে উনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বিএনপি কেন্দ্রীয় কমিটির ফাউন্ডার ভাইস চেয়ারম্যান ছিলেন। এই পদগুলো উনি অ্যাক্সেস করতেন। উনি এখানে এই যে রাজনীতির সাথে ওতপ্রোতভাবে যে উনি জড়িত ছিলেন, এটা আমরা ছোট থেকে আমরা দেখতে পেয়েছি ওনাকে। মানুষের সাথে ওনার সম্পর্ক, মানুষের সাথে ওনার ওঠা বসা, এগুলো আমাদেরকে কাছে টানতো। ওনার যে মানুষ ভালোবাসতো, এই জিনিসগুলা খুব ভালো লাগতো ছোট থেকে। এ থেকে রাজনীতি শুরু। রাজনীতি শুরু করতে গিয়ে দেখলাম যে পেকুয়াতে একজন নেতার আবির্ভাব, যিনি অত্যন্ত ডাইনামিক। প্রাথমিক পর্যায়ে যেটা শুনেছি, ওনাকে যখন ওনার সাথে পরিচয় হয়নি, তখন শুনতাম ওনার কাছে কেউ কেউ গেলে খালি হাতে মানে ফিরে আসে না। উনি সেটা সমাধান করে, দুঃসময়ে পাশে দাঁড়ায়, মানুষকে সহযোগিতা করে। তো আমি ওনার প্রতি ইন্টারেস্টেড হয়ে আমি আসলে রাজনীতিতে পদার্পণ করি। এবং যেহেতু পারিবারিক একটা ছিল, আমরা রাজনীতিক পরিবার সন্তান, কাজে টানতো, কিন্তু যে শুরু করব সেটা শুরু করা হয়ে ওঠেনি। কিন্তু ওনাকে পেয়ে আমি মনে করলাম যে না, এখনই সময় যে রাজনীতিটা শুরু করা। তো আজকে আমি এতটুক এসেছি, আমার পিতার আদর্শ লালন করেছি। এবং পেকুয়া চকরিয়া সাবেক সংসদ সদস্য, বাংলাদেশের ইতিহাসের সফল যোগাযোগ প্রতিমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ, ওনাকে খুব কাছ থেকে আমি পেয়েছি। ওনাকে দেখেছি। ওনার মতো ডাইনামিক লিডারের পাশে থাকতে পারা, কাছে থাকতে পারা, ওনার সংস্পর্শে আসতে পারা, আমি মনে করি আমার জীবনের জন্য একটা বড় টার্নিং পয়েন্ট। প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি FM সুমন। প্রিয় দর্শক, জানেন আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত উপজেলা পরিষদ নির্বাচন। ইতিমধ্যে প্রার্থীরা নির্গম রাত পার করে তারা অপেক্ষার প্রহর গুনছে ঠিক কখন নাগাদ শুরু হচ্ছে সেই তাদের কাঙ্ক্ষিত মুহূর্ত। প্রিয় দর্শক, ইতিমধ্যে তারা নানান ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন, মানুষের সঙ্গে কথা বলেছেন। প্রিয় দর্শক, তারা ঠিক কি কি করবেন বিজয়ী হলে, সেসব ব্যাপারে নানান ধরনের কথাবার্তা বলেছেন মাঠে। আমরা কথা বলতে চাই সেসব জনপ্রতিনিধি হবার দৌড়ে যারা আছেন, তার মধ্যে অন্যতম গত দুবারের উপজেলা পরিষদ নির্বাচনে যিনি বিজয়ী হয়েছিলেন, এবারও তিনি ঘোড়া প্রতীকে লড়ছেন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে। প্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে আছেন জনাব শাফায়েত আজিজ রাজু। জনাব রাজু, আপনাকে স্বাগত পলাশী বাংলায়। কেমন আছেন? FM সুমন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও স্বাগতম জানাচ্ছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। সেই সাথে দর্শকদেরও স্বাগত জানাচ্ছি আমার প্রোগ্রাম শোনার জন্য। আমরা প্রথমে যদি শুরু করি যে আপনি গত দুবার এই এই জনপদে, বিশেষ করে পেকুয়াই উপজেলা পরিষদ নির্বাচনে আপনি বিজয়ী হয়েছিলেন। আপনি এবারও প্রতীক নিয়ে, ঘোড়া প্রতীক নিয়ে লড়ছেন। আমরা প্রথমে যদি আপনার কাছে শুরু করি যে আপনি এই যে আগামীকাল নির্বাচনের পরিবেশ নিয়ে আপনি কি বলবেন প্রথমে? ধন্যবাদ। নির্বাচনের পরিবেশ প্রাথমিকভাবে যেটা স্বাভাবিক ছিল, 11th আবার এসে এটা একটু ভিন্ন রূপ মোড় নিতে যাচ্ছে বলে আমি মনে করছি। কিছু হুমকি দামকি চলছে প্রার্থীদের, যারা কর্মী সমর্থক তাদের প্রতি। আবার কিছু জায়গায় অবৈধ অর্থের ছড়াছড়িও দেখা যাচ্ছে। আবার কিছু জায়গায় ইভিএম নিয়ে কারচুপির প্রকাশ্যে ঘোষণাও আসছে। এগুলা সুষ্ঠু স্বাভাবিক একটা নির্বাচনের অন্তরায় বলে আমি মনে করি। তো এ পর্যন্ত স্বাভাবিক ছিল, কিন্তু একদম 11th আবার এসে এগুলো এখন মানুষের মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। যারা ভোটার তারা চিন্তা করছে আসলে আদৌ স্বাভাবিক ভোট হবে কিনা। যদিও প্রশাসন প্রতিশ্রুতি দিচ্ছে তারা সুষ্ঠু এবং স্বাভাবিক ভোট করতে প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু যতক্ষণ না পর্যন্ত তার অ্যাকশন মাঠে ময়দানে দেখা না যায়, ততক্ষণ পর্যন্ত ভোটাররা
এটা বিশ্বাস করতে অপারক। অর্থাৎ আপনি মনে করছেন সুষ্ঠু নির্বাচনের এক ধরনের বাধা বা হুমকি আপনি পাচ্ছেন বা এরকম খবর আপনার কাছে আছে। আপনাকে যদি বলি, আমরা প্রথম দফার যে নির্বাচনগুলি দেখেছি সেখানে আমরা দেখেছি অনেক হেভিওয়েট প্রার্থী অনেকটা হেরে গিয়েছেন, আর তাদের অনেক নাম যশ খ্যাতি ছিল, এরকম অনেকে হেরেছেন, আর সেখানে আমরা সুষ্ঠু ভোটের একটি আভাস পেয়েছিলাম। আর সেটির কি ব্যতিক্রম হবে বলে আপনি মনে করছেন? এটাতে একটা বিষয় আছে। প্রথম ধাপে যে নির্বাচন হয়েছে আমাদের কাছে দেখা, যেটা নির্বাচন কক্সবাজার সদর, মহেশখালী বা কুতুবদিয়াতে, সেখানে পার্সেন্টেজ খুবই কম, 30% বা অ্যাবাভ 30% এরকমই হবে। তো সেই ভোটে হেভিওয়েট কিছু প্রার্থী হেরে গেছেন। তো এটা সুষ্ঠু ভোট হয়েছে, কিন্তু পাবলিকের কাছে এই ভোটটা এখন গ্রহণযোগ্য কতটুকু হচ্ছে, তারা যে ভোটের ইয়ের জন্য তাদের ইয়েটা হারিয়ে ফেলছে, ভোটদানে তাদের যে আকর্ষণ, সেই আকর্ষণটা তারা হারিয়ে ফেলছে, যার কারণে তারা এখন সেন্টার বিমুখ একটা অবস্থায় আছে। আর যেহেতু এখানে পেকুয়ার অবস্থা ভিন্ন, যে আমরা বিরোধী দলের রাজনীতি করতাম, বিএনপির রাজনীতি করতাম, সেখান থেকে আমরা দলের সিদ্ধান্ত অনেকটা না মেনে জনগণের চাপে পড়ে আমরা নির্বাচন করছি। যেহেতু আমাদের সাথে জনগণের সরাসরি একটি সম্পৃক্ততা আছে, যার কারণে তারা আমাকে যেখানে যাচ্ছে সেখানে বলছে, আপনি যদি নির্বাচন করেন আমরা আপনাকে ভোট দিতে যাব, এই ধরনের একটা আশ্বাস পাচ্ছি। তো এটা দেখে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তারা একটু বিচলিত। তারা চাচ্ছে সেন্টারে যাতে ভোটাররা না আসে, প্রতিমধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাদেরকে ভয়ভীতি দেখিয়ে সেন্টার বিমুখ করা, সরাসরি সেন্টারের মধ্যে কোনো ধরনের অকারেন্সে না জড়িয়ে তারা সেন্টারের পূর্বেই এটা অকারেন্সে মানে জড়িত হওয়ার যে হুমকি দিচ্ছে, সেখানে আমি সংখ্যা অনুভব করছি। অর্থাৎ আপনি বলতে চাইছেন যে বিপরীত প্রার্থীদের পক্ষ থেকে নানান ধরনের হুমকি দমকির কথা হয়তো আপনার কাছে রয়েছে। আমরা হয়তো হুমকি দমকির দিকে না গিয়ে যদি আমরা বলি যে সবাদ সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচন করতে প্রশাসন তৎপর এবং তারা কাজ করছে, আর সেটি যদি ধরে নিই, আপনি কি কি প্ল্যান নিয়ে এবারে নির্বাচন করছেন, যদি আপনার সেই প্ল্যানের কথায় দিকে চলে যায়? ধন্যবাদ। প্রত্যেকটা জনপ্রতিনিধি অথবা প্রার্থীরই নিজস্ব একটি চিন্তা চেতনা থাকে, ধ্যান ধারণা থাকে, এলাকার মানুষের জন্য কাজ করা। আমি দুটি জায়গায় ফোকাস করব, একটি হচ্ছে শিক্ষা খাতে, আর একটি হচ্ছে আহ, যুবক যুবকদের বিপদগামী যে বিষয়টা আছে সেখানে। তো শিক্ষা খাতটা আমি সবসময় করি। এখানে যুবকদের যে বিষয়টা, বর্তমান আধুনিক এই সময়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যে সরকার যে রূপকল্প ঘোষণা করেছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি মানুষের হাতে হাতে ডিভাইস। তো সেই ডিভাইসের ভালো এবং মন্দ দুটি দিকই আছে। তো ইদানিং আমরা গ্রামে গঞ্জে পর্যন্ত সেই ডিভাইসের ক্ষতিকর দিকগুলো আমরা দেখতে পাচ্ছি। আমি যেখানেই প্রচার প্রচারণা ছড়িয়ে গেছি, প্রতিটা চায়ের দোকান, তার পিছনে একটি দোকান থাকে, চায়ের দোকানের পিছনের অংশে, সেখানে উঠতি কোমলমতি ছাত্র থেকে শুরু করে যুবক যারা আছে, তারা প্রত্যেকেই ডিভাইস নিয়ে বেটিং খেলছে, ডিভাইস নিয়ে আপনার লুডো খেলছে। তো সব এমনি না, সবগুলোতে জুয়ার একটি বিষয় জড়িত আছে। তো এই যুব সমাজকে যদি আমরা এখান থেকে ফেরাতে না পারি, আগামী ভবিষ্যতে এরা খুবই ক্রাইম একটা পরিবেশ সৃষ্টি করবে। তো সেখান থেকে একজন জনপ্রতিনিধির মুখ্য ভূমিকা হওয়া উচিত যুবকদের সঠিক পথ দেখানো এবং তাদেরকে খারাপ পথ থেকে মোটিভেশনের মাধ্যমে ফিরিয়ে আনা এবং তাদেরকে কর্মমুখী করা এবং তাদের জন্য বেকার তাদের জন্য একটা কর্ম সৃষ্টি করা, যেখান থেকে তারা যে পথ থেকে ফিরে আসতে পারবে। তো সেজন্য আমার এই দুটি জায়গায় আমি ফোকাস করছি। একটা হচ্ছে যুবকদেরকে মোটিভেশনে আনা, আর একটা হচ্ছে শিক্ষা খাতকে এগিয়ে নেওয়া। এই দুইটি চ্যাপ্টার দিয়ে যদি আমরা বলি যে আপনি শিক্ষাক্ষেত্রে অনেক কাজ করেছেন, পূর্বেও আমরা দেখেছি,
তো ঈদের সামনেও আপনি করার যে প্ল্যান নিয়েছেন, আমরা যদি আরেকটি বিষয় বলি সেটা হচ্ছে আমরা আহ, সবচেয়ে যেটি এখন সমস্যা হিসেবে ধরে নিচ্ছি, তার মধ্যে অন্যতম একটি সমস্যা হচ্ছে যানজট। আমাদের যে প্রধান বাণিজ্যিক কেন্দ্র আছে পেকুয়া বাজার, আর সেখানে এই 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা যানজটে নাকাল থাকে। এটি করবার পেছনে বা যানজট নিরসন করবার পেছনে আপনার কোনো সুনির্দিষ্ট প্ল্যান আছে কিনা, যদি আপনি বিজয়ী হন? ধন্যবাদ। এই বিষয়টা নিয়ে সবাই নাকাল। আমাদের পেকুয়ার প্রধান সড়কের অন্যতম অংশ হচ্ছে পেকুয়া বাজারটা, যেখান দিয়ে পেকুয়া উপজেলার বাসিন্দা যেমন চলাচল করে, উপকূলীয় দ্বীপ অঞ্চল কুতুবদিয়ার লোকজনও এখান দিয়ে চলাচল করে। একটা রুগী মগনামা থেকে বা উজানটিয়া থেকে যখন সদরে আসে, তখন তাদের ভোগান্তিটা খুবই বেশি। তো এই কারণে যানজট নিরসনে কার্যকরী পদক্ষেপ অবশ্যই থাকবে। সেটা হচ্ছে আমরা যেটা প্রথমে দেখি, সেটা হচ্ছে বাজারটা যখন নিলাম হয়, তো সে বাজার যারা নিলাম ডাককারী থাকে, তারা পথের মধ্যে কিছু ব্যবসায়ীকে বসিয়ে দেয় তাদের কাছ থেকে টাকা নিয়ে, একদম রাস্তার উপরে। তো সেখান থেকে আসলে যানজটের উৎপত্তি। এরপরে আসে টমটম, আহ, তারপরে ছারপোকা, সিএনজি, এগুলো সুনির্দিষ্ট কোনো স্পট না থাকার কারণে এরা যত তত পার্কিং করে, যানজট সৃষ্টি করে, এবং সেই সাথে কোনো ট্রাফিক ব্যবস্থাপনা নেই। সরকার যদি চাইলে এখানে একটা ট্রাফিক পুলিশিং এর ব্যবস্থা যদি নিয়ে আসে, এবং এটা 4 লেনের রাস্তা করা যায়, 2 লেন থেকে বাড়িয়ে 4 লেন, মধ্যখানে ডিভাইডার দিয়ে, তো সেক্ষেত্রে কিছুটা হলেও যানজট নিরসন হবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত নিজেরা আমরা সচেতন না হই, ততক্ষণ পর্যন্ত এই যানজটটা উপজেলাবাসীর ভোগান্তি হিসেবে চিহ্নিত হবে। তো সেখান থেকে উত্তরণের পথ হচ্ছে একটাই, আহ, যারা বাজার নিলাম ডাককারী আছে তাদেরকে নিরুৎসাহিত করা, যাতে বাজারের উপর বা রাস্তার উপর কোনো দোকানপাট, কোনো ব্যবসায়ীদেরকে ইজারা না দেয়। সেই বিষয়ে যদি মনিটরিং করা হয়, আমি মনে করি বাজার নিয়ন্ত্রণ অনেকাংশে চলে আসবে, এবং অব্যবস্থাপনা যা আছে সেটা কমে যাবে। বিশেষ করে আপনার সিএনজি এবং অটো এত বেশি পরিমাণে হয়েছে, এবং তারা দুই সাইডে ডাবল ডাবল করে বসে থাকে, যার কারণে এখানে অ্যাসালম বা দূরপাল্লার যে গাড়িগুলো চলে, লবণ পরিবহনের যে ট্রাকগুলো চলে, বা কাভার ভ্যানে যে মালামালগুলা বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীরা এখানে নিয়ে আসে, তো তীব্র একটা যানজটে পড়ে যায়, এবং কোনো মানুষ তার সুনির্দিষ্ট সময়ে তার কাজটা করতে পারে না। তো এক্ষেত্রে আমি যেগুলো বললাম, সেগুলো যদি সঠিকভাবে পর্যালোচনা করা যায় বা মনিটরিং করা যায়, তাহলে যানজট নিরসন অবশ্যই সম্ভব। আরেকটি বিষয় আপনি যানজট নিরসনের একটি সুদীর্ঘ প্ল্যান আমাদেরকে বললেন। আরেকটি বিষয় আমাদের সমস্যা বলে মনে হয় পেকুয়াবাসীর সমস্যা, এটি হচ্ছে টেকসই বেড়িবাঁধ। আপনি জানেন, আপনি দীর্ঘমেয়াদে এখানে দায়িত্ব ছিলেন, আপনি কাজও করেছেন অনেক। কিন্তু আমাদের যে টেকসই বেড়িবাঁধ, পেকুয়ার মানুষের প্রাণের দাবি। আমরা বর্ষাকাল আসলে পেকুয়ার মানুষ ডুবে যায়। দীর্ঘদিন ধরে তারা এই দাবিটি করে আসছে যে তারা একটি টেকসই বেড়িবাঁধ পেকুয়ায় আসলে করা দরকার। তো সেই বিষয় নিয়ে আপনার কোনো প্ল্যান আছে, বা এটি কিভাবে সম্ভব আপনি যদি নির্বাচিত হন? ধন্যবাদ। টেকসই বেড়িবাঁধ এটা পানি উন্নয়ন বোর্ডেই দেখভাল করে। তো উপজেলা পরিষদ থেকে প্রস্তাবনা পাশ করে আমরা যখন ওনাদেরকে পাঠাই রেজলিউশন করার মাধ্যমে, তখন ওখান থেকে কিছু কিছু প্রকল্প তারা বিবেচনা করে, সবগুলো না করলেও কিছু কিছু প্রকল্প তারা বিবেচনা করে। যেহেতু আমার পেকুয়াটা এমন একটি উপজেলা, যেখানে প্রত্যেকটা ইউনিয়নের চারপাশেই আপনার খাল নদী আছে, এবং মাতামুড়ির পানি যেমন এফেক্ট করে, ঠিক তেমনি সমুদ্রের জল উচ্ছ্বাসের কারণেও আমরা প্লাবিত হই। তো সেখান থেকে বেড়িবাঁধ নিয়ে আমাদের ভোগান্তি আজকে অনেক বছরের। তো ইদানিং কিছু সমস্যা উত্তরণ হয়েছে, মানুষের চাহিদা প্রেক্ষিতে বারে বারে ধর্ণা দেওয়ার কারণে বেড়িবাঁধের কিছু অনেকটা অংশ ব্লক ব্লক দ্বারা আবৃত করা হয়েছে, কিছু অংশ এখনো থেকে গেছে। যেমন সদর ইউনিয়ন পেকুয়ার সালাউদ্দিন বীজ থেকে আপনার ফাঁসের গোদাম নামক একটি জায়গা আছে, সেই জায়গাটাও খুবই ঝুঁকিপূর্ণ একটা জায়গা। বারে বারে এই জায়গাটাতে ভাঙন ধরে
এবং ভেঙে যায়, মানুষের ঘরবাড়ি ডুবে যায়, জানমালের ক্ষতি হয় এবং নানাবিধ সমস্যায় আক্রান্ত হয়। এখান থেকে উত্তরণের পথ হচ্ছে একটাই, সেটা হচ্ছে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা। আর টেকসই বেড়িবাঁধ নির্মাণ করতে হলে এটা পানি উন্নয়ন বোর্ডকে এটা একটা এস্টিমেট প্ল্যান রেডি করতে হবে, তার জন্য তদবির করতে হবে, বারবার যেতে হবে জনপ্রতিনিধিদের। তো সেখানে আমাদের কাজটা একটাই, সেটা হচ্ছে ওনাদের কাছে ধর্ণা দেওয়া, তদবির করা এবং ওনাদের ঊর্ধ্বতন মহলকে জানানো এখানে এটা জরুরি। বর্ষাকাল আসলে ভেঙে যেতে পারে, মানুষ জানমালের ক্ষতিও হতে পারে। তো আপনারা এই জায়গায় ফোকাস করুন। এই বিষয়গুলো যদি জনপ্রতিনিধি মানে সঠিক সময় সঠিক ইয়েতে তুলে ধরতে পারে, তাহলে প্রশাসনের মানে প্রশাসনের নজরে আসে। তো এখান থেকে কিছুটা কাজ হয়। যেমন মগনাম উজানটিয়া বেড়িবাঁধ খুবই ঝুঁকি ছিল, প্রতি বর্ষায় এটা ভেঙে যেত, আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন। এবং এটার জন্য মগনাম উজানটিয়া বসে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, রাজাখালে বসে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তো ইদানিং আমরা দেখতে পাচ্ছি কিছু বেড়িবাঁধে ব্লক বসানো হয়েছে এবং অন্যান্য সামান্য যতটুকু অংশ বাকি আছে সেটাতে মাটি কাজ করা হয়েছে এবং কাজ চলমান। আমি মনে করছি 1 থেকে 2 বছরের মধ্যে বেড়িবাঁধের বিশেষ করে মগনামা উপকূলীয় বেড়িবাঁধের কাজ প্রায় শেষ হয়ে যাবে। তো অন্য 2টি ইউনিয়ন আছে, রাজাখালী আছে, উজানটিয়া আছে, বারোবুকিয়া আছে, টৈটুম আছে। তো এই 4-5টি ইউনিয়ন একদিক দিয়ে পাহাড়, একদিক দিয়ে সমতল। তা সরাসরি সমুদ্রের পানি আক্রমণ না হলেও তারা অধিক বৃষ্টির কারণে পানি উপচে পড়ে, তারা প্লাবিত হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার আওতায় এনে আমাদের এই কাজগুলোকে এগিয়ে নিতে হবে। বিশেষ করে টেকসই বেড়িবাঁধ নির্মাণে পানি উন্নয়ন বোর্ডকে যথাযথ অ্যাড্রেস করে তাদেরকে এই বিষয়গুলো, প্ল্যানগুলো, তাদের এস্টিমেটগুলো পাস করে কাজ শুরু করানোর ব্যবস্থা করতে হবে। আর সুপ্রিয় পানির ক্ষেত্রে যে আমরা জানি পেকুয়ার বেশ কটি ইউনিয়নে এখন সুপ্রিয় পানির জন্য হাহাকার চলছে, কারণ আমরা জানি শুষ্ক মৌসুমে তারা পানি পাচ্ছে না সাধারণ নলকূপে। সেক্ষেত্রে উপজেলা পরিষদ থেকে আপনারা সুপ্রিয় পানির জন্য আসলে কি ব্যবস্থা করবেন আপনি যদি নির্বাচিত হন? ধন্যবাদ। বর্তমানে যত্রতত্র বড় মৌসুমে পানি সেচের জন্য আহ, যে যে গভীর নলকূপগুলো বসানো হয়েছে, এগুলো নিয়ন্ত্রণ আনা দরকার। কারণ কতটুকু পানি আমরা পাচ্ছি, আমাদের যে লেয়ার পানির, ভূগর্ভস্থ পানির লেয়ারগুলো যত দিন যাচ্ছে তত নিচে নেমে যাচ্ছে। এই কারণে এখন সাবমার্সিবল পাম্প বসানো হচ্ছে। আগে যে গভীর নলকূপ ছিল 700 বা 600, 650 ফিট গভীর গেলেই সুপেয় পানি পাওয়া যেত। এখন সেখানে 800 থেকে 900 মিটার, 900 ফিট গভীরে যেতে হচ্ছে। তো এটা আবার যাওয়ার পরও শুষ্ক মৌসুমে পানির লেয়ার নিচে নেমে যাচ্ছে। তো আগামী 5 বছরে এটার অবস্থা আরো শোচনীয় হবে, মানুষের পানির জন্য হাহাকার হবে। তো সেখান থেকে আমি মনে করি বড় ধরনের প্রকল্প নেওয়া দরকার। সে সামর্থ্য উপজেলা পরিষদের নেই, এটা হচ্ছে বাস্তবতা। কারণ একটি ট্যাঙ্ক স্থাপন, একটি বিশুদ্ধ পানি, এটাকে টাওয়ারের মাধ্যমে একটা ট্যাঙ্ক স্থাপন করে পানি ওখান থেকে লাইন টেনে মানুষের বাড়ি ঘরে পৌঁছে দেওয়া, এটা উপজেলা পরিষদের সামর্থ্যের বাইরে। তো করা যায়, যে ছোট ছোট প্রজেক্ট করা যায়। একটি পাড়ায়, ছোট একটি পাড়ায় যেখানে 30-40টি বসতি আছে, সেখানে একটা টিউবওয়েল না দিয়ে একটা সাবমার্সিবল পাম্পের মাধ্যমে গভীর নলকূপ স্থাপন করে ওখান থেকে গাজি ট্যাঙ্ক বলেন বা অন্যান্য ট্যাঙ্ক যেটাই আছে, সেখান থেকে একটা ট্যাঙ্ক বসিয়ে পানিগুলো ওখানে তুলে ওখান থেকে ছোট ছোট লাইনের মাধ্যমে সাপ্লাই দেওয়া। তো এটা কিন্তু করলে অনেকে উপকৃত হবে। যে পানির সমস্যায় ভুগছে পেকুয়াবাসী, সেটি নিশ্চয়ই আপনি যে প্ল্যানের কথা বলছেন, প্ল্যানটি হয়তো আপনি বাস্তবায়ন করলে সেটি নিশ্চয়ই পেকুয়ার মানুষ সেই পানির সমস্যা থেকে নিশ্চয়ই তারা সুরাহা পাবে। আরেকটি বিষয় সেটি হচ্ছে আমরা জানি আইন শৃঙ্খলার বিষয়, উপজেলা পরিষদ চেয়ারম্যান আইন শৃঙ্খলা কমিটির অনেকটা সর্বসর্বা বলা চলে এমপির পরে। তো এই পেকুয়ার সার্বিক আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে আপনার কি প্ল্যান থাকবে যদি সংক্ষেপে বলেন? এখন যারা জনপ্রতিনিধি হয় বা রাজনীতিবিদ হয়,
তারা প্রত্যেকের একটা নিজস্ব ক্যাডার বাহিনী থাকে। তাদের নিজের সম্পদ, নিজেদের পাওয়ার এক্সারসাইজ করতে গিয়ে একটা বাহিনী তারা গড়ে তোলে। তো সেই জায়গা থেকে আমি নিজেকে নিরাপদ রেখেছি। ওই ধরনের কোনো ধরনের টিম আমার কাছে নাই, বা যারা পাওয়ার এক্সারসাইজ করে অবৈধ ইনকামের জন্য। তো এটাতে নিয়ন্ত্রণ করতে গেলে থানার যিনি ওসি আছেন বা ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন, ওনার সোচ্চার ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি যে একজন জনপ্রতিনিধি হিসেবে ওনাকে যদি সঠিক অ্যাড্রেস এবং তথ্য দিয়ে সহযোগিতা করা হয়, আমি মনে করি অপরাধ অনেকাংশে কমে যাবে। প্রিয় দর্শক, আমাদের মাঝে আছেন সাফায়েত আজিজ রাজু, কথা বলছি তার সঙ্গে। জনাব সাফায়েত আজিজ রাজু, আমরা জানি আপনি রাজনৈতিক পরিবারের সন্তান, আপনার পিতাও রাজনৈতিক ছিলেন, দীর্ঘ কেরিয়ার, আপনিও নানান পদে বিএনপির নানান পদে দায়িত্ব পালন করেছেন। আপনার দল ভোট করছে না, কিন্তু আপনি ভোটে আছেন। আসলে ঠিক কি প্রয়োজনে ভোটে আছেন, যদি একটু ক্লিয়ার করেন। দেখুন, আমি জন্ম থেকেই রাজনীতি পরিবারের সংস্পর্শে এসেছি। আমার পিতা মরহুম মাহমুদুল করিম চৌধুরী, উনি প্রাথমিকভাবে উনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। এরপরে উনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বিএনপি কেন্দ্রীয় কমিটির ফাউন্ডার ভাইস চেয়ারম্যান ছিলেন। এই পদগুলা উনি এক্সারসাইজ করতেন। উনি এখানে এই যে রাজনীতির সাথে ওতপ্রোতভাবে যে উনি জড়িত ছিলেন, এটা আমরা ছোট থেকে আমরা দেখতে পেয়েছি ওনাকে। মানুষের সাথে ওনার সম্পর্ক, মানুষের সাথে ওনার ওঠা বসা, তো এগুলো আমাদেরকে কাছে টানতো। ওনার যে মানুষ ভালোবাসতো, এই জিনিসগুলা খুব ভালো লাগতো ছোট থেকে। এ থেকে রাজনীতি শুরু। রাজনীতি শুরু করতে গিয়ে দেখলাম যে পেকুয়াতে একজন নেতার আবির্ভাব, যিনি অত্যন্ত ডাইনামিক। প্রাথমিক পর্যায়ে যেটা শুনেছি, ওনাকে যখন ওনার সাথে পরিচয় হয়নি, তখন শুনতাম ওনার কাছে কেউ কেউ গেলে খালি হাতে মানে ফিরে আসে না। উনি সেটা সমাধান করে, দুঃসময়ে পাশে দাঁড়ায়, মানুষকে সহযোগিতা করে। তো আমি ওনার প্রতি ইন্টারেস্টেড হয়ে আমি আসলে রাজনীতিতে পদার্পণ করি। এবং যেহেতু পারিবারিক একটা ছিল, আমরা রাজনৈতিক পরিবার সন্তান, কাজে টানতো, কিন্তু যে শুরু করব সেটা শুরু করা হয়ে ওঠেনি। কিন্তু ওনাকে পেয়ে আমি মনে করলাম যে না, এখনই সময় যে রাজনীতিটা শুরু করা। তো আজকে আমি এতটুক এসেছি, আমার পিতার আদর্শ লালন করেছি, এবং পেকুয়া চকরিয়ার সাবেক সংসদ সদস্য, বাংলাদেশের ইতিহাসের সফল যোগাযোগ প্রতিমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ, ওনাকে খুব কাছ থেকে আমি পেয়েছি। ওনাকে দেখেছি, ওনার মধ্যে ডাইনামিক লিডারের পাশে থাকতে পারা, কাছে থাকতে পারা, ওনার সংস্পর্শে আসতে পারা, আমি মনে করি আমার জীবনের জন্য একটা বড় টার্নিং পয়েন্ট। তো আমি এটার জন্য আমি সৌভাগ্যবান মনে করি ওনাকে আমি পেয়েছি। তো আজকে যেটা প্রশ্ন এসেছে, আপনি যেটা বলছেন, আমি কেন দলীয় নিষেধ অমান্য করে আমি উপজেলায় প্রার্থী হলাম। তো সেক্ষেত্রে আমার উত্তরটা হচ্ছে, এটা অন্যায় হয়েছে দলীয় সিদ্ধান্ত বা নিষেধ করাটা। আর এই জায়গাতে আমি আরেকটা বিষয় ইগনোর করতে পারি নাই, সেটা হচ্ছে জনগণের যে চাপ, ভালোবাসা। যেহেতু গতবারও আমি ইলেকশন করি নাই, আমি দলীয় সিদ্ধান্তকে সম্মান জানিয়ে ইলেকশন থেকে আমি সরে এসেছি, প্রার্থী হয়নি। মানুষ সেই শূন্যতাটা অনুভব করে। মানুষ বলে, আপনি যদি প্রার্থী হতেন, আপনি তৃতীয়বার মতো উপজেলা চেয়ারম্যান হতেন। মধ্যখানে 5 বছর আরেকজন রাজনীতিবিদ সে উপজেলা চেয়ারম্যান ছিল। তো এর পরেও মানুষ আমার শূন্যতাটা অনুভব করে, এবং এই নির্বাচনে যখন তফসিল ঘোষণার আগ পরে যখন কথা চলছে, তখন মানুষ আমাকে খুব ধরে, আপনি নির্বাচনে আসুন, আমরা একটা পরিবর্তন চাই। তা আপনাকে আমরা দেখেছি, আপনি আমাদের বিশ্বস্ত এবং পরীক্ষিত একজন বন্ধু। তো সেক্ষেত্রে তাদের এই ডাকে সাড়া না দিয়ে আমি পারি নাই। আমি মনে করছি তারা একটা পরিবর্তন চাচ্ছে, সেই পরিবর্তনের জন্য তারা রাজুকে খুঁজছে, রাজুকে তারা নিরাপদ মনে করছে। তো আমি সেক্ষেত্রে তাদের নিরাপদ বিষয়টাকে আমি প্রাধান্য দিয়েছি, যেহেতু জনগণের জন্য রাজনীতি। আর সেই জনগণ যদি চায় ভোটে আসার জন্য বা নির্বাচনে আসার জন্য,
তাদের সেই মতামতকে উপেক্ষা করা এটা আসলে খুবই কষ্টকর একটা বিষয়। তো এটা আমার সিদ্ধান্ত আসতে আমাকে খুব কষ্ট পেতে হয়েছে। নিজে এই সিদ্ধান্ত নিতে আমি অনেক ব্যাক পেয়েছি। তারপরে আমি নিয়েছি। যদিও রাজনৈতিক ক্যারিয়ারে আমার এটা খুব খারাপ দিক হলো যে আমি বহিষ্কৃত হলাম। তারপরেও শান্তির একটি দিক হচ্ছে আমি আমার এলাকার জনগণের আহ, পছন্দের একজন মানুষ হলাম, অথবা তাদের আস্থার একটা ঠিকানা তারা যে আমাকে মনে করছে, তাদের আমানত খোয়া যাবে না, তাদের শান্তির একটি আহ, পরিবেশ সৃষ্টি হবে যদি উপজেলা আমি চেয়ারম্যান নির্বাচিত হই। এই যে তাদের মনোবাসনা, সেটা আমাকে উদ্বুদ্ধ করেছে। তাদের এই যে ডাক আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে আমি উপেক্ষা করতে পারিনি। কোন ধরনের লিফলেট বিতরণ করছে বা তারা বলছে মানুষের কেন্দ্রে না আসতে, যারা বিএনপি সমর্থিত বা সমমানা দল সমর্থিত? সেক্ষেত্রে আপনি তো মানুষের প্রয়োজনে, আপনি বলছেন মানুষের প্রয়োজনে আপনি ভোট করছেন, আপনাকে মানুষ ডেকে এনেছে এরকম বলছেন। তো সাধারণ যারা ভোটার রয়েছে তারা, তাদেরকে কেন্দ্রে আসতে আপনার কি পরামর্শ থাকবে বা তাদেরকে কি বলবেন আপনি? আমি অবশ্যই চাইবো সাধারণ ভোটাররা কেন্দ্রে আসুক, এবং আমি ইলেকশন করাতে তারা অনেক বেশি খুশি হয়েছে এবং অনুপ্রাণিত হয়েছে। তারা বলছে আমরা কেন্দ্রে যেতাম না, আপনি যেহেতু ভোট করছেন সেই কারণে আমরা ভোট দিতে যাব। তো এই যে একটা সুষ্ঠু পরিবেশে যে আপনি পূর্বে বলেছেন যে কক্সবাজার প্রথম ধাপের নির্বাচনটা সুষ্ঠু হয়েছে, সেটাও তাদেরকে অনুপ্রাণিত করছে। তারা বলছে যেহেতু কক্সবাজার প্রথম ধাপের নির্বাচন সুষ্ঠু হয়েছে, তাহলে দ্বিতীয় ধাপে সুষ্ঠু হওয়ার সম্ভাবনা আছে। তো সেক্ষেত্রে আমরা তাদের নির্ভয়ে কেন্দ্রে আসার জন্য অনুপ্রাণিত করছি। তারাও আগ্রহী, যেহেতু দীর্ঘদিন তারা সঠিকভাবে ভোট দিতে ব্যর্থ হয়েছে। তো সেক্ষেত্রে তাদের মধ্যে একটা চাপা ক্ষোভ আছে। তো আমি মনে করছি এই নির্বাচনটা, আমার নির্বাচন অংশগ্রহণটা একটা প্রতিবাদের অংশ, এটাও একটা আন্দোলনের অংশ হিসেবে আমি দেখছি। তা আমি চাইবো আমার প্রত্যেক উপজেলার আমার জনগণ, সে হোক পুরুষ বা সে মহিলা, সবাই যেন কেন্দ্রে এসে তার পছন্দের প্রার্থীকে ভোট দেয়। তাই এতে করে হবে কি, সকলের অংশগ্রহণে আহ, ভোট দেওয়ার নতুন একটি কালচার সৃষ্টি হবে, যেটা আমরা অনেকটা বিলুপ্ত প্রায়। তো সেখান থেকে যদি আমরা উত্তরণের জন্য সবাই ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা না চালায়, তো সেহেতু সেক্ষেত্রে এটা অনেক পিছিয়ে যাবে। মানুষের আস্তে আস্তে ভোট দানে মানুষ আগ্রহ হারিয়ে ফেলবে। এটা মানে এমন একটা জায়গায় চলে যাবে, তাদেরকে আর টাকা দিয়ে, পয়সা দিয়ে অথবা বেতন দিয়ে যে ভোটে এনে ভোট দেবে, সেরকম আর হবে না, হতাশার মধ্যে পড়ে যাবে। সেরকম একটি সংস্কৃতি সৃষ্টি হচ্ছে আপনি যেটি বলছেন। আরেকটি বিষয় সেটি হচ্ছে, আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে, আপনি প্রেক্ষবাসীর উদ্দেশ্যে, যারা এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান দেখছে, তাদের উদ্দেশ্যে বা প্রেক্ষবাসীর উদ্দেশ্যে আপনি সর্বশেষ কি বার্তা দিবেন, যদি সংক্ষেপে একটু বলেন? আমার পেখো উপজেলাবাসী অত্যন্ত শান্তপ্রিয়। তারা বর্তমানে অনেক বেশি সচেতন। তাদের উদ্দেশ্যে একটাই বার্তা, তারা এমন একজন জনপ্রতিনিধি বেছে নেবেন যিনি ওনাদের সাথে থাকবেন, ওনাদের দুঃখ কষ্ট ভাগীদার হবেন, ওনারা দুর্নীতিমুক্ত হবেন, সৎ থাকবেন, এবং জনগণ তাদের উপর যে আস্থা অর্পণ করবে, সেই আস্থার সঠিক প্রতিদান তারা দেবে। তো এই জন্য আমি এক উপজেলাবাসীর কাছে অনুরোধ জানাবো, তারা যেন তাদের ভোটটি সঠিক প্রার্থীকেই দেয়, যাতে করে আগামী 5 বছর মানুষ নিরাপদ থাকে, শান্তিতে থাকে এবং সুশৃঙ্খল থাকে, এবং বসবাসযোগ্য একটি পেকুয়া উপজেলা দেশবাসী পায়। তো সেটাই আমার কামনা। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে শুনছিলেন, আমাদের সঙ্গে ছিলেন সাফায়াত আজিজ রাজু, যিনি ঘোড়া প্রতীকে উপজেলা পরিষদ নির্বাচনে লড়ছেন। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে তার কথা শুনছিলাম, নানান সম্ভাবনা এবং তার যে প্রতিশ্রুতি, সেসব বিষয়ে আমরা কথা শুনছিলাম। প্রিয় দর্শক, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় চাইছি। শুভরাত্রি।